শ্রী দর্শক, এই মুহূর্তে কথা অমৃত অনুষ্ঠানে আমার সঙ্গে আছেন বিশিষ্ট কথা সাহিত্যিক আসমা সুলতানা শাপলা। শাপলা, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। সম্পর্কটা শুধুই জৈবিক, এই উপন্যাসটা বেরিয়েছে অনুপ্রাণন থেকে। একটা শব্দ জৈবিক, কিন্তু খুব একটা অন্যরকম শব্দ। হ্যাঁ, এটা নিয়ে নানা রকম দ্বিধাদ্বন্দ্ব আছে, হ্যাঁ, মিসকনসেপশন আছে। নিশ্চয়ই। একজন লেখক কিংবা বিশেষ করে যারা কথা সাহিত্য নিয়ে কাজ করে, তাদের এক একটা শব্দই তো মূলত একটা ব্রহ্মাস্ত্র। অবশ্যই, তাই না? একটা শব্দই একটা মানুষের মনে অনেক কিছু ঠুকে দিতে পারে। তো এই নামটা, এই সম্পর্কটা শুধুই জৈবিক, এটাতে আমি কি বুঝবো? ধরনের বইটা আমি পড়লাম না, ধরো, হ্যাঁ, পাঠক কি বুঝবে? প্রথমেই কি বুঝবে সে? প্রথম হচ্ছে জৈবিক সম্পর্কটা আসলে দুভাবে আমরা বুঝি। তো একেবারে যদি আপনি মানে ডিকশনারি ধরে খোঁজেন, তাহলে হচ্ছে জৈবিক সম্পর্ক মানে হচ্ছে ব্লাড রিলেশন, যেটা বাবার সাথে ছেলের সম্পর্ক, মার সাথে সন্তানের সম্পর্কটাই আসলে জৈবিক, রক্তীয় সোজা কথা। আরেকটা হচ্ছে জীবন সম্পর্কিত যা কিছু, তাই তো জৈবিক। এখন আমি এইভাবে দেখি, কিন্তু সাধারণত আমরা জৈবিক বলতে নর নারীর পারস্পরিক শারীরিক সম্পর্ককেই সাধারণত বোঝাই, কিন্তু আসলে জৈবিক শব্দ অর্থ হচ্ছে জীবন সম্পর্কিত। আমি বলি যে একটা বাচ্চা জন্মের পরে যে কান্না করে দুধ খাওয়ার জন্য বা খিদায়, সেটাও কিন্তু জৈবিক। এবং একটা মেয়ে যে একটা ছেলের জন্য অপেক্ষা করছে, সেটা আরেকটা জৈবিক। যেভাবে ব্যাখ্যা করা যায় সবকিছু জীবনে এক একটা পর্যায়ে এক একটা জিনিস যেভাবে আসছে। সম্পর্কটা শুধুই জৈবিক। এর যে মূল চরিত্রটা মনুষ্যতা, তাকে কিভাবে ভেতরে লালন করেছো? কতদিন লালন করেছো? বহু বছর ধরেই লালন করেছি। আসলে আমাদের বাঙালি মেয়েদের জীবনের ভেতরের যেগুলো না বলা অনেক কথা আছে, যেগুলো আমি এখানে তুলে আনার চেষ্টা করেছি। বাইরে থেকে আমরা খুব সাজিয়ে গুছিয়ে বানিয়ে চলার চেষ্টা করি, কিন্তু ভেতরে যেভাবে আমরা আসলে নির্যাতিত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত, কিন্তু একটা সংসারকে গুছিয়ে নিয়ে চলার দায়িত্বটা মনে হয় যেন একা একজন নারীর উপরেই। এভাবে নারী কিন্তু জায়গায় জায়গায় শোষিত, বঞ্চিত হয়েই আসছে, যুগ যুগ ধরে চলে আসছে। তো সেই জায়গা থেকে একটা নারীর ভিতরে ট্যাবুর ভিতরে আটকে আছে, যেটা নারীকেই করতে হবে। নারীকে এটা করতে হবে। হ্যাঁ, নারীকে এটা করতে হবে। মানে একটা বিয়ে হয়ে গেছে, একটা মেয়ে সংসার করছে, এখন বাবা মার মুখ চেয়ে হলেও সংসার ভাঙা যাবে না। ওখানে মানে নিগৃহীত হবার চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে, বাট বাবা মার মুখ ডুবে যাবে, বেরোতে পারবে না, ছেলে মেয়েদের কিভাবে বিয়ে দেবে। ধরো তালাক শব্দটা বা ডিভোর্স শব্দটা, এখনো এই যে আমরা একবিংশ শতাব্দীতে বাস করছি, এটা কিন্তু এখনো একটা ভয়ঙ্কর শব্দ, মারাত্মক সংবেদনশীল শব্দ। এখনো ডিভোর্সি শব্দ শুনলেই আমরা প্রথমে একটা নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের মধ্যে চলে আসে, যে এ হচ্ছে স্বাভাবিকভাবে সমাজের চলমান যে রীতি, তাকে ভেঙে ফেলেছে। তো এই মনুষ্যতা আসলে কি? হ্যাঁ, মনুষ্যতা এখানে অনেকগুলো ট্যাবু ভেঙেছে। প্রথমত চরিত্রে মনুষ্যতার ট্যাবুটাই, মানে সোজা কথা আমি যেটাকে বলছি প্রথাটাই ধরে রাখার মানে শেষ পর্যন্ত প্রাণান্তকর চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, একেবারে স্বামীর কাছে নানাভাবে নির্যাতিত, একেবারে শারীরিক, মানসিক, এইগুলোর পরে ধীরে 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 একটা সময় তার দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে, তখন সে মনে হচ্ছে যে না, এই সংসারে আসলে এটা আসলে একটা জৈবিক সম্পর্ক ছাড়া আর কিছুই না, যেটা আমরা প্রচলিত জৈবিক সম্পর্কটা যেটা বলছি, যে আমরা ধারণা করি যেটা। এবং যেহেতু উপন্যাসটা আমি অনেকটাই পড়েছি, এর মধ্যে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের পরিপ্রেক্ষিতে। এবং একই সঙ্গে আমি যতটুকু জানি যে আমাদের বাংলাদেশের কিংবা পশ্চিমবঙ্গের সাহিত্যেও চারু মজুমদারের যে একটা বাম রাজনীতি ছিল এবং মানুষ হত্যাকাণ্ডের যে একটা প্রবল একটা ব্যাপার ছিল, সেই ব্যাপারটা কোন উপন্যাসে বা গল্পে খুব তীব্রভাবে আসেনি। তুমি সেই বিষয়টা এখানে স্থাপন করার চেষ্টা করেছো। আমার হঠাৎ করে মনে হয়েছে যে এই ইতিহাসটা নিয়ে একটু ঘেঁটে দেখা যাক। ঘেঁটে দেখতে গিয়ে আমি নিজেও প্রচুর পড়া শুরু করলাম। এই ইতিহাস পড়তে পড়তে আমি দেখলাম যে কাছাকাছি সময় আমাদের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সেই 69 থেকে অভ্যুত্থান থেকে তীব্রভাবে যখন শুরু হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে এই নকশাল নিয়ে যেহেতু কাজ করব, তাহলে আমাদের স্বাধীনতা আন্দোলনটা কেন নয়, যেহেতু পাশাপাশি এবং একই সঙ্গে কাছাকাছি কাজ করছে, কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি আর ওখানকার কমিউনিস্ট পার্টি, এই দুটো কিন্তু একটা সময় কাছাকাছি হয়ে কাজ করেছে। এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় কিন্তু চারু মজুমদার বলেছেন যে তোমাদের ওখানে যে স্বাধীনতা আন্দোলন হচ্ছে, ওটাতে আগে মনোনিবেশ করো। তো তখন আমার মনে হলো যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনটাও প্রেক্ষাপটটা আনা উচিত। এবং সাথে সাথে আমার এটাও মনে হলো যে আমাদের ইয়াং জেনারেশন একেবারেই ইতিহাসটা আসলে ঘেটে পড়ে না ওইভাবে। যদি একটা ফিকশনের মাধ্যমে তাদের মধ্যে একটা আকর্ষণ তৈরি করে দেওয়া যায়, এবং যদি সেই সময়টা যদি উপস্থাপন করা যায়, হ্যাঁ, যে কারণে আমি বেশিরভাগ জায়গায় দেখবেন নকশাল আন্দোলন বলেন কি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন বলেন, আমি কিন্তু ইতিহাস থেকে তথ্য নিয়েছি, কিন্তু ফিকশনাইজ করেছি। এইভাবে করলে বোধহয় একজন মানুষ পড়ার একটা মজা পাবে, সাথে ইতিহাসটাও জেনে যাবে। একজন লেখক কতভাবে না চিন্তা করতে পারে না। হ্যাঁ, এটা আমার প্রথম উপন্যাস, তো লিখতে বসে আমার এভাবেই মনে হয়েছে। যেমন ধরেন এই উপন্যাসটাতে আমি ফর্ম ভেঙেছি।
কিরকম এটা ফর্মটা ভেঙেছি মানে আমরা বাংলা সাহিত্যে যেটা পড়ে এসেছি, উপন্যাসের কয়েকটা ফর্ম থাকবে, ঐতিহাসিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, পারিবারিক উপন্যাস। এখানে আসলে প্রথমে আপনি দেখবেন এটা একটা পারিবারিক, একটা সামাজিক উপন্যাস। এই সমাজের একটা মেয়ে কিভাবে তার জীবনযাপনের মাঝখানে কি কি সমস্যার মুখোমুখি হয়। এটা হয়তো প্রথম দিকে কেউ কল্পনা করতে পারবে না যে এখানে রাজনীতিটা এসে যাবে। এটা আমাকে বাস্তবিকও অনেকে বলেছে। উপন্যাসটা যেটা করেছে কিছুটা স্মৃতি, কিছুটা ইতিহাস, কিছুটা বাস্তব বর্তমান, এই তিনটা ধারাকে একই সঙ্গে প্রমাণ করে একেবারে। হ্যাঁ, এবং বারবার প্রায় রিপিটেশন আসছে। হ্যাঁ, রিপিটেশন মানে স্মৃতি আসছে, ফ্ল্যাশব্যাক আসছে, আবার সামনে এসছে, আবার পিছনে গেছে। যেমন আমার কিছু বন্ধু আছে খুব গভীরভাবে পাঠ করে, তো ওরা বলছে যে পড়তে পড়তে মানে আবার পিছনে যেতে হচ্ছে, আবার সামনে আসতে হচ্ছে, আবার মিলাতে হচ্ছে। মানে এই করতে করতে একটা সময় হচ্ছে একটা ফিল্মিক একটা ভাব আছে। এটা হয়তো বা ধারাবাহিকভাবে যখন লিখেছিলাম ওই সময়ের কারণে হতে পারে যে একটা নির্দিষ্ট পর্ব লিখেছি, তারপর আরেকটা পর্ব পড়েছি, পাঠক যেন এর পরে কি হবে সেটার জন্য আগ্রহ থাকে, সেই কারণে হতে পারে। কিন্তু সম্পাদনার সময় এখানে অনেক ব্যাপক অংশ ফেলে অবশ্যই 20-25 হাজার শব্দ ফেলে দিয়েছি আর কি। ফেলে দিয়ে মোটামুটি এই জায়গাটায় আর কি প্রথম খণ্ডটা এই জায়গাটায় পৌঁছেছে। আচ্ছা, তার মানে আরেকটি খণ্ড হবে? হ্যাঁ, আরেকটি। সেই নামটা কি ঠিক করেছো? না, নাম এটাই থাকবে, এটা দ্বিতীয় সম্পর্কটা শুধুই জৈবিক, দ্বিতীয় পর্ব। বাহ, চমৎকার। আসমা সুলতানা শাপলা, এই উপন্যাসের মধ্য দিয়ে আমাদের ইতিহাসের যে গোপন অধ্যায়গুলি আছে সেগুলো সামনে বেরিয়ে আসুক, সে তরুণ প্রজন্ম পড়ুক, জানুক, এবং উপন্যাসের মধ্য দিয়ে তোমার যে যাত্রা, সেই যাত্রা আরো অনাদিকাল অব্যাহত থাকুক, এই প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আর যারা আমার পাঠক এবং দর্শক এতক্ষণ মন দিয়ে দেখলেন, সময় দিলেন এই কথা শোনার পেছনে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।